আজ আমি পটলের একদম ভিন্ন স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই। তাহলে চলুন পুরো রান্নাটা দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি 8টা পটল নিয়ে প্রথমেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এর উপরের যে পাতলা খোসাটা থাকে সেটা গাটা চেঁচে ছাড়িয়ে নিয়েছি। খোসা গা চেঁচে ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আরেকবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই রান্নার জন্য পটলের খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে ফেলা যাবে না, এইভাবে গাটা চেঁচে খোসা ছাড়াতে হবে। এখন প্রত্যেকটা পটল নিয়ে পটলের দুটো মুখ অল্প করে কেটে নিচ্ছি, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন একটা মুখ একটু ছোট করে কাটছি আর একটা মুখ কিন্তু একটু বড় করে কেটে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা পটল কিন্তু এখানে কেটে নিতে হবে। পটল একঘেয়ে খেতে খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি, এটা নিরামিষ দিনেও কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সব পটলগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি। চামচের যে ডাঁটিটা সেটা কিন্তু বেশ সরু আর ধারালো। এবার একটা পটল নিয়ে যে মুখটা বড় করে কেটেছিলাম সেই মুখের দিকটায় চামচের এই সরু ডাঁটির অংশটা ঢুকিয়ে একটু গর্ত করে নিলাম। তারপরে এই ডাঁটিটা পটলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পটলের গায়ে থেকে শাঁসার দানাটা সহজেই ছাড়িয়ে যায়। তারপর সেগুলোকে আমি বের করে নিচ্ছি। এইভাবে আলতোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব সহজেই কিন্তু ভেতরের অংশগুলো বেশ পরিষ্কার হয়ে গায়ের থেকে ছাড়িয়ে যাবে আর বার করারও সুবিধা হবে। আপনাদের কাছে সরু ছুরি থাকলে সেটা দিয়েও করতে পারেন, যার যেটাতে সহজ মনে হবে সেভাবেই করবেন। দেখুন ভেতরটা একদম ফাঁকা করে নিয়েছি, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পটলের এই যে বাইরের আস্তরণ এটা যেন ফেটে না যায় বা পটলটা ভেঙে না যায়, তাই একটু সাবধানে করবেন, আলতো হাতে করবেন। আরও একটা পটল নিয়ে একইভাবে আমি ভেতরের শাঁসার দানাটা বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে করে নিচ্ছি। এখানে যে কটা পটল আছে সবগুলোই কিন্তু একইভাবে আমি ভেতরের অংশটা পুরো বের করে ফেলবো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, ছোট বড় প্রত্যেকে এটা খেতে ভীষণ পছন্দ করে। আর একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। সব পটলগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটার ভেতর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এই দানা আর শাঁসগুলো আলাদা করে রেখেছি। এখন আমি একটা মিক্সির জার নিলাম, এর মধ্যে এই দানা আর শাঁসগুলো নিয়ে নিচ্ছি। একটা পটলের দানা খুব বেশি শক্ত হয়ে গেছিল, সেগুলো আমি হাত দিয়ে একটু বেছে বেছে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, কারণ খাওয়ার সময় এগুলো খেতে ভালো লাগবে না। আর নরম দানাগুলো কিন্তু ফেলবেন না, এগুলো রেখে দেবেন। সবটা জারের মধ্যে নিয়ে নিলাম, এখন জল ছাড়া এটাকে বেটে নেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পটলগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রায় মিনিট খানেক আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে লবণটা পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে দিয়ে পটলগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। এইভাবে লালচে করে ভাজতে হবে, আর এই সময় ভাজতে ভাজতেই যেন পটলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এখন তেলটা খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি পটলগুলোকে তুলে রাখছি। কড়াতে বাকি যেটুকু তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। গরম তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং। ফোড়নটা দেওয়ার সময় আমার দেখানো হয়নি। এখন নাড়াচাড়া করে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কাটা লো ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তবে এখানে আদা কিন্তু বেশি লাল করে ভাজবো না, আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝিয়ে দেবেন।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা মাঝারি টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। একটু এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ। যেহেতু পটল ভাজার সময় অনেকটা লবণ দিয়েছিলাম, লবণটা তেলের মধ্যে থেকেই গেছে, তাই এখন খুব সামান্য দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। আমি একটু এটাকে চেপে চেপে মিশিয়ে নিলাম। ওদিকে আমি যে পটলের শাঁসার দানাটা বেটে নিয়েছিলাম, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। আমি কিন্তু এতে একটুও জল দেইনি, জল ছাড়াই বেটেছি। এগুলো কিন্তু জল ছাড়াই বাটবেন। এবারে এই পেস্ট আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটা এর মধ্যে দেওয়ার পর এটাও কিন্তু আবারও কষাতে হবে, কারণ পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা থেকে গেলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। আমি এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে প্রথমে নাড়াচাড়া করে মিনিটখানেক ভেজে নেব। তারপরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি সুন্দরভাবে মশলা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ একটুও নেই। এখন আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার আমি দেব হাফ চামচ জিরে বাটা, এখানে জিরে গুঁড়ো দিতে পারেন। এখন দিয়ে দেব স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিলাম। পরে আমি চেক করে লাগলে আরও দেব। আর মিষ্টিটা খুব বেশি দেওয়ার এই সময় দরকার নেই। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলা দিয়েছি, এটাকে আরও একটু আমি কষাতে হবে, কারণ এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তাই এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকাটা আমি তুলে নিলাম। দেখে বোঝা যাচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম খুব অল্প করে একটু পনির। কাঁচা পনিরটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে এর মধ্যে দিলাম। এটা গ্রেট করে দেওয়া যেত, কিন্তু গ্রেট করে দিলে একদম মিশে যাবে। ওর থেকে আমি যদি এইভাবে দেই আর স্প্যাচুলা দিয়ে একটু যদি ভেঙে ভেঙে দেই, তাহলে কিছু অংশ গোটা গোটাও থাকবে, যেটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু। একটা মাঝারি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা এখন আমি একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি। এটাও একই কারণেই আমি গ্রেট করে দিলাম না, একটু খাওয়ার সময় গোটা গোটা মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে। তাই এইভাবে আমি একটু স্প্যাচুলা দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি আর একটু কেটে কেটে দিচ্ছি। বেশ কিছুটা সময় এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এটা এমনভাবে ভাজতে হবে যেন কোনো কিছুর কাঁচা গন্ধই না থাকে, সুন্দরভাবে যেন ভাজা হয়, একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোয়। বেশ সুন্দরভাবে আমি এটাকে কিন্তু ভেজে নিয়েছি, কড়ার থেকে উঠে আসছে, তার মানে ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম, আমার মনে হলো যে একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/4 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়ার পর আর কয়েক সেকেন্ড মতো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি একটা পুর বানালাম, পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে এটাকে ভালো করে একটু পাতিয়ে দিচ্ছি, যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমি এবারে একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে একটা মাঝারি কাপের হাফ কাপের একটু বেশি পরিমাণ বেসন নিচ্ছি। আপনারা বেসনটা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। এবার দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব প্রায় 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনারা দিতে পারেন। এখন সমস্ত শুকনো উপকরণ আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। একসাথে বেশি জল দিয়ে দিলে এর মধ্যে কিন্তু বেসনটা দলা মতো হয়ে যাবে, ভালোভাবে এটা মসৃণ হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেশাচ্ছি। আর ব্যাটারটা যেন ঘন হয়, একেবারে পাতলা ব্যাটার এখানে বানালে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন কেমন বানালাম, এটা রেডি করে নিলাম। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, ভাজা পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে আমি অল্প অল্প করে পুরটা নিয়ে নেব, নিয়ে একদম একটু সরু লম্বাটে করে হাতে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের মধ্যে এই পুরটাকে আমি আস্তে আস্তে ঢুকিয়ে দেব। একটু সরু করে নিলে এর মধ্যে দেওয়ার সুবিধা হবে।
কিছুটা দেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে আলতো করে একটু চেপে দিলে এটা ভিতরে চলে যাবে, তারপরে আরও একটু পুর ভরে দিতে হবে। তবে বেশি চেপে চেপে ভিতরে ফাঁকা করে অতিরিক্ত পুর ভরে দেবেন না, তাহলে ভাজার সময় শেষের দিকে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে। তাই যতটুকু এর মধ্যে দেওয়া সম্ভব ততটুকুই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে পুরটা ভরে দিয়েছি, এখন মুখটা কাছে আর একটু পুর দিয়ে মুখটা একদম প্লেন করে বন্ধ করে দিলাম। একটা পটল রেডি হয়ে গেল, আরও একটা পটল একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। হাতে আবারও খানিকটা পুর নিয়ে নিলাম এবং একইভাবে পটলের মধ্যে ভরে নিচ্ছি। এই রেসিপিটা আমার সাথে থেকে যারা দেখতে শুরু করেছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর অবশ্যই পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও সহজেই পেয়ে যাবেন। আরও একটা পটল রেডি করে নিলাম। একইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নেব। দেখুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, আর মুখটাও কিন্তু প্লেন করে দিয়েছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে 2 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এদিকে আমি বেসনে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে একটা পুর ভরা পটল দিয়ে পটলটার গায়ে বেসনের এই গোলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। চারিদিকে মাখালাম, দুটো মুখেও মাখিয়ে নিলাম, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আরও একটা একইভাবে দিয়ে দিলাম এবং আরও একটা পটল একইভাবে দিয়ে দিচ্ছি। আমি প্রথমবারে 3টে পটল ভেজে নেব, পরে পরপর বাকিগুলো ভাজবো। আমি অল্প তেলে এটা ভাজছি, আপনারা চাইলে পুরো ডুবো তেলেও কিন্তু ভাজতে পারেন। আমি আজ পটলের চপ বানাচ্ছি। একটা সাইড একটু ভাজা হলে তারপরে আমি উল্টে দেব। একটু গায়ে গায়ে লেগে গেছিলো, তাই কেটে এগুলোকে আলাদা করে দিলাম। এখানে পটলগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু পটলগুলো আগেই ভাজা সেদ্ধ হয়ে আছে, তাই চপটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবার একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এইভাবে বারে বারে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এখন দ্বিতীয়বারে আমি আরও 2টো পটল একসাথে ভেজে নেব। একইভাবে বেসনের গোলায় চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। প্রথমবারের পটলগুলো ভাজার পর আমি আবারও হাফ টেবিল চামচ মতো তেল অ্যাড করেছিলাম। এই 2টো পটলও একইভাবে ভেজে নেব। আমি উপর থেকে একটু বেসনের গোলা লাগিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটায়ও একটু বেশি বেসন থাকে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। এবং একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ভীষণই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পুর ভরা পটলের চপ একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা গরম গরম সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথে খেতে পারেন। এছাড়া যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে ডালের পাতে এই পটলের চপটা কিন্তু আপনারা রাখতে পারেন। অবশ্যই এইভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।